দূর করে। স্যার পোস্টেরিয়র হর্ন সেলের ওই যে ওখানে কাজ করে এরপর পোস্টেরিয়র হর্ন সেলের প্রিসিনেপ্টিক রিসেপ্টরের সাথে স্যার প্রিসিনেপ্টিক রিসেপ্টরের মধ্যে স্যার ক্যালসিয়াম ইনফ্লাক্স কমায় দিবে। এই ক্যালসিয়াম ইনফ্লাক্স কমলে স্যার হচ্ছে আর হচ্ছে পোস্টসিনেপ্টিক প্লাজমের ক্ষেত্রে হচ্ছে স্যার পটাশিয়াম রিলিজ বাড়ায় দিবে যার কারণে হাইপারপোলারাইজেশন বাড়ায় দিবে। জি স্যার ইনফ্লাক্স বাড়ায় দিলে হাইপারপোলারাইজেশন স্যার হাইপারপোলারাইজেশন পেইন ট্রান্সমিশন বন্ধ হয়ে যাবে। এই একটা আরটা হলো ইনহিবিটর একটা পাথওয়ে বলছিলাম না, পেরিকুইডাক্টাল গ্রেন নিউক্লিয়াস ম্যাগনাস রেপি। পেরিকুইডাক্টাল থেকে স্যার ম্যাগনাস রেপি থেকে হচ্ছে স্যার এটা ইন্টারনিউরনের সাথে বাইন্ড করে এন্ডোরফিন আর এনসেফালিন রিলিজ করবে। সেই এন্ডোরফিন এনসেফালিন হচ্ছে যে স্যার ইয়েতে যাবে স্যার যেভাবে করছিল সেভাবেই করে, একই মেকানিজম। জি স্যার ডিসেন্ডিং পেইন ইনহিবিটর পাথওয়ে স্টিমুলেট করে। জি স্যার ডিসেন্ডিং পেইন ইনহিবিটর পাথওয়ে স্টিমুলেট করে, পেইন রিলিফ করে। এখন কথা হলো যে মরফিন কোন কোন ব্যথায় দিবা, কোন ধরনের পেইনের মধ্যে মরফিন দিবা? স্যার সিভিয়ার বডি এক সিভিয়ার পেইন, কোন ধরনের সিভিয়ার পেইন? অ্যাকিউট এমআই, মায়োকার্ডিয়াল ইনফারকশনের কি, হ্যাঁ, ফ্র্যাকচার অফ দ্য লং বোন, বড় বোন যদি ফ্র্যাকচার হয়ে যায় এটার ব্যথা দূর করার জন্য দিই। সিভিয়ার পেইন ইন ম্যালিগনেন্সির সিভিয়ার পেইনের ক্ষেত্রে দেওয়া হয়। পোস্ট অপারেটিভ পেইনে দেওয়া হয় মরফিন। ওপিওয়েড বা ওপিওয়েড, যেটা মরফিনও হইতে পারে, সেটা প্যাথিডিনও হইতে পারে। অবস্ট্রাক্টেড লেবারে দেওয়া হয়, অবস্ট্রাক্টেড লেবার। হ্যাঁ, তারপরে হলো তোমার অ্যাকিউট এমআই ফ্র্যাকচার অফ দ্য লং বোন, সিভিয়ার পেইন ইন ম্যালিগনেন্সি, পোস্ট অপারেটিভ পেইন, obstructed labor, acute left ventricular failure। acute left ventricular failure কিন্তু পেইনের জন্য দেওয়া হয় না। উপরে যেগুলি বললাম এগুলো পেইন রিলিফের জন্য, পেইন রিলিফের জন্য হলো এমআই ফ্র্যাকচার এগুলি বললাম। এখন পেইন বাদে আরেকটা দেওয়া হয় লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর। অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে দেওয়া হয় কেন? মরফিন কিন্তু হিস্টামিন রিলিজ করে, এটা মনে রাখবা, মরফিন হিস্টামিন রিলিজ করে, হিস্টামিন ভ্যাসোডাইলেটর, আর্টারি ডাইলেট করে। লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে দিব না স্যার? অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউর দিব, অ্যাকিউট লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে দিব, পেইন রিলিফ করার জন্য দিব, এটা দিব অন্য কাজ। মরফিন হিস্টামিন রিলিজ করে, হিস্টামিন হিস্টামিন আর্টারি ডাইলেট করে, আফটার লোড করে, ভেইন ডাইলেট করে, প্রিলোড করে। আফটার লোড প্রিলোড কমলে হার্টের উপর লোড, ওয়ার্ড লোড কমলো, লেফট ভেন্ট্রিকুলার ফেলিউরে উপকার হবে। ঠিক আছে? প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে ব্যবহার করা হয়, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। কফ সাপ্রেশন হিসেবে দেওয়া হয়, কফ সাপ্রেশন হিসেবে, কফ কাশি কমানোর জন্য। কাশি কমানোর জন্য মরফিন ডাইরেক্ট ব্যবহার করি না আমরা, আমরা একটা ড্রাগ ব্যবহার করি, সেটা নাম হলো, হ্যাঁ, প্রি অ্যানেস্থেটিক হিসেবে কেন ব্যবহার করতেছি স্যার? কোনটার ক্ষেত্রে স্যার বললেন না স্যার মরফিন প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, স্যার সেটা কেন করতেছি স্যার? প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে অনেক সময় কালকে অপারেশন হবে, আজকে পেইন থাকতে পারে না, সিভিয়ার পেইন, তখন তো আবার বলবে যে আমি অপারেশন করব না, পেইন রিলিফ করার জন্য প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে ব্যবহার করা হয়। তারপরে কফ সাপ্রেশনের জন্য ব্যবহার করা হয়। কফ সাপ্রেশনের জন্য আমরা মরফিন ব্যবহার করি না, সেখানে ব্যবহার করি আমরা ডেক্সট্রোমেথরফান। মরফিন ব্যবহার করলে অসুবিধা হলো, মরফিন ব্যবহার করলে মরফিন এডিকটিভ, এডিকশন লায়াবিলিটি আছে। মরফিন ব্যবহার করলে ইউফোরিয়া হয়, শুধু ইউফোরিয়া না, মরফিন দেওয়ার সাথে সাথে, মরফিন প্যাথিডিন এগুলি দেওয়ার সাথে সাথে অ্যাবডোমিনে, লোয়ার অ্যাবডোমিনে একটা সেন্সেশন হয়, অর্গাজম লাইক সেন্সেশন, অর্গাজম লাইক সেন্সেশন হয়, এটাকে বলা হয় রাশ, RUSH, রাশ। এটার জন্যই এডিক্টেড হয়। এই বলে আরেকবার দেন।
সেন্সেশন পায় ডোপামিনে, এই জন্য বলে আরেকবার, মানে এডিকশন হয়ে গেল। তাহলে কিন্তু কফ সাপ্রেশনের জন্য আমরা মরফিন ডাইরেক্ট দিব না, কিন্তু মরফিন অ্যানালগ, মানে মরফিনের মতো, মরফিন যেভাবে কফ সাপ্রেশন করে এরকম ভাবে কফ সাপ্রেশন করে, আর কিছু করে না, ইউফোরিয়া করে না, কিছু করে না। কফ সাপ্রেশন এরকম একটা আছে ডেক্সট্রোমেথরফান, নাম শুনছো ডেক্সট্রোমেথরফানের? হ্যাঁ, ডেক্সট্রোমেথরফান। জি স্যার। ডেক্সট্রোমেথরফান দেওয়া হয়। কোডিনও ব্যবহার করতে পারি আমরা, কোডিন, যেমন ওই যে ফেন্সিডিল খায় না মানুষ, ফেন্সিডিলের মধ্যে কোডিন থাকে। আসলে ফেন্সিডিলটা ছিল একটা কাশির ঔষধ, কফ সাপ্রেসেন্ট, অপিওয়েড কফ সাপ্রেসেন্ট। এখন এটা খাওয়ার পর হ্রাস হয়, ভাল লাগে, ইউফোরিয়া হয়, তারপরে এটাতে এডিক্টেড হয়ে গেছে মানুষ। এই জন্য আমরা কোডিনটা ব্যবহার করব না, আমরা এডিকশন লাইবিলিটি নাই এরকম একটা ড্রাগ ব্যবহার করব, ডেক্সট্রোমেথরফান। আরেকটা ব্যবহার করতে পারি মরফিন, একটু কনস্টিপেশন করে না, মানে কি বলবো, কনস্টিপেশন করে, তাই ডায়রিয়াতে ব্যবহার করতে পারি না, ডায়রিয়াতে ব্যবহার করতে পারি। ডায়রিয়াতে আমরা মরফিন ব্যবহার করব না, ডায়রিয়াতে আমরা ব্যবহার করব লোপেরামাইড। ঠিক আছে, বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এখন আমরা আসি অ্যাডভার্স ইফেক্টস। কি আছে? রেসপিরেটরি ডিপ্রেশন করে। হ্যাঁ, জি স্যার। রেসপিরেটরি ডিপ্রেশন করে, যেহেতু হিস্টামিন রিলিজ করে, ভ্যাসোডাইলেটেশন করে, তাহলে হাইপোটেনশন করতে পারে, তাই না? জি স্যার। তারপরে নওশিয়া ভমিটিং করে, যেহেতু সিটিজেড কে স্টিমুলেট করে। হ্যাঁ, গুড কনস্টিপেশন করে, যেহেতু হিস্টামিন রিলিজ করে, তাহলে চুলকানিও হইতে পারে। হ্যাঁ, তাই না? জি স্যার। যেহেতু হিস্টামিন রিলিজ করে, ব্রঙ্কোকনস্ট্রিকশন হইতে পারে। স্যার নওশিয়া ভমিটিং এর পরে কি বলছেন স্যার? হ্যাঁ, নওশিয়া ভমিটিং এর পরে কি বলছেন স্যার? কনস্টিপেশন। তারপরে ইচিং বলছি, ইচিং, চুলকানি হইতে পারে। মায়োসিস হতে পারে। হ্যাঁ, মায়োসিস স্যার। স্যার নওশিয়া ভমিটিং কেন হচ্ছে স্যার? তার সেন্ট্রাল ট্রিগার জোন কি করে স্যার? সিটিজেড কে স্টিমুলেট করে না, কেমোরিসেপ্টর ট্রিগার জোন কে স্টিমুলেট করে, নওশিয়া ভমিটিং হয়। এগুলি মেকানিজম বলি নাই তোমাদের? না স্যার, সিটিজি কিভাবে স্টিমুলেটেড করে এটা তো বলেন না স্যার। ও আচ্ছা, শুধু ফার্মাকোলজির ইফেক্ট গুলি বলছি। জি স্যার। জি স্যার, শুধু সিএনএ তাও স্যার শুধুমাত্র কনস্টিপেশনটা আর ইয়াটা বলছিলেন, মায়োসিসের কথা বলছিলেন। স্যার। ও আচ্ছা, ডিটেইলস বলি নাই। না বলো স্যার। কি? আচ্ছা, তাহলে একটু ডিটেইলস বলি, এটা দেখায় দিই। সিটিজি স্টিমুলেশন স্যার। সিটিজেড কেমোরিসেপ্টর ট্রিগার জোন নাম শুনছো? জি স্যার। ব্লাড ব্রেন ব্যারিয়ারের বাইরে একটা সিটিজের একটা এরিয়া থাকে, আর ভিতরে থাকে এটা ভমিটিং সেন্টার। মেডালাতে থাকে, এটা ব্লাড ব্রেন ব্যারিয়ারের ভিতরে ভমিটিং সেন্টার। তাহলে ভমিটিং সেন্টার স্টিমুলেটেড হইলে আমাদের বমি হয়। ড্রাগ যেগুলো ওয়াটার সলিউবল, সেটা সিটিজেড কে স্টিমুলেট করে। সিটিজেড কে স্টিমুলেট করলে এখান থেকে একটা ইম্পালস যায় ভমিটিং সেন্টার, তখন আমাদের বমি হয়। তাহলে ভমিটিং সেন্টারকে স্টিমুলেট করলেও বমি হয়, অথবা সিটিজেডকে স্টিমুলেট করলেও বমি হয়। এখানে মরফিন কি করে? সিটিজেডকে স্টিমুলেট করে বমি করে। তারপরে আরেকটা মায়োসিস করে না মরফিন? হ্যাঁ, জি স্যার। মায়োসিস করে কিভাবে? থার্ড ক্রেনিয়াল নার্ভ, 3 নম্বরে একটা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে। থার্ড ক্রেনিয়াল নার্ভের একটা নিউক্লিয়াস আছে ব্রেন, এটাকে কি বলা হয়? এডিঞ্জার ওয়েস্টাল নিউক্লিয়াস, ইডব্লিউএন, এডিঞ্জার
ওয়েস্টাল নিউক্লিয়াস, এরিঞ্জার ওয়েস্টাল নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে স্টিমুলেট করে স্টিমুলেট করলে থার্ড ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াসকে স্টিমুলেট করে, তাহলে থার্ড ক্রেনিয়াল নার্ভ স্টিমুলেটেড হয়, ডিপোলারাইজড হয়। থার্ড ক্রেনিয়াল নার্ভ নাম কি? অপটিক নার্ভ। এই অপটিকটা থার্ড ক্রেনিয়াল নার্ভ। স্যার অকুলোমোটর স্যার। অকুলোমোটর কি কোলিনার্জিক না অ্যাড্রেনার্জিক? অকুলোমোটর এটা স্টিমুলেট করলে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। এই এইটা হইলো সার্কুলার মাসল অফ দা আইরিস। সার্কুলার মাসল অফ দা আইরিসে এমটি রিসেপ্টর থাকে। অ্যাসিটাইলকোলিন এমটি রিসেপ্টরের সাথে বাইন্ড হলে এই পিউপিল কনস্ট্রিক্টেড হয়ে যায়। সার্কুলার মাসল কন্ট্রাকশন করে পিউপিল কনস্ট্রিক্টেড হয়। তাইলে মরফিন মায়োসিস কিভাবে করে? কিভাবে? It stimulates third cranial nerve nucleus, third cranial nerve nucleus, Edinger western nucleus, এই নার্ভটা থার্ড ক্রেনিয়াল নার্ভটা কোলিনার্জিক নার্ভ স্টিমুলেটেড হলে অ্যাসিটাইলকোলিন রিলিজ হয়। এই অ্যাসিটাইলকোলিন এমটি রিসেপ্টরের সাথে বাইন্ড করে মায়োসিস করে। এখন অ্যাসিটাইলকোলিন কিভাবে মায়োসিস করে আর মরফিন কিভাবে মায়োসিস? অ্যাসিটাইলকোলিন মায়োসিস করে এমটি রিসেপ্টরের সাথে ডাইরেক্ট বাইন্ড হয়ে যায়, কিন্তু যদি তুমি চোখে এক ফোঁটা মরফিন দাও তাহলে মায়োসিস হবে না স্যার? মায়োসিস হবে না। মায়োসিস তাহলে মায়োসিস কিভাবে করে আর ইমেসিস বমি কিভাবে করে বুঝতে পারছো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন আমরা পড়ব অ্যাডভার্স ইফেক্ট কি বলছিলাম স্যার? অ্যাডভার্স ইফেক্ট বলছিলেন রেসপিরেটরি ডিপ্রেশন, হাইপোটেনশন, ব্রাডিকার্ডিয়া, রেসপিরেটরি ডিপ্রেশন, কনস্টিপেশন, আর্টিকারিয়া, ব্রঙ্কোকনস্ট্রিকশন বলছিলাম। জি স্যার, হিস্টামিন রিলিজ করে তাই হচ্ছে। আচ্ছা, গল ব্লাডারে যদি কখনো স্টোন হয় তাহলে কখনোই মরফিন দিবা না। মরফিন দিলে বিলিয়ারি ট্রাক্ট কন্ট্রাকশন হয়, যার ফলে এখানে স্টোন থাকলে আরো ব্যথা বাড়ে এবং ইন্ট্রাবিলিয়ারি প্রেসার বেড়ে যায়। তাহলে অ্যাডভার্স ইফেক্ট কি? বিলিয়ারি প্রেসার বাড়ে, ইনক্রিজ বিলিয়ারি প্রেসার। ঠিক আছে, আরেকটা মনে রাখবা, ক্রেনিয়াল প্রেসারও বাড়ে, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসারও বাড়ে। মরফিন ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ডিজিনেস করে, রিটেনশন অফ ইউরিন করে। যেহেতু হিস্টামিন রিলিজ হয় অর্থাৎ ডিসনিয়া হবে না। জি স্যার। হ্যাঁ স্যার, বাইল ক্লাউডিং ডাক্তার কথাটা আবার একটু বললে ভালো হয় স্যার। বাইল ডাক্তার কথাটা কি বলছেন বুঝি নাই। বাইল ডাক্টের যে স্মুথ মাসেলস আছে সেটাতে ব্রঙ্কাস দিলে মরফিন দিলে ওই স্ফিংটার ও বডির মধ্যে যে স্মুথ মাসেলটা আছে এটা কন্ট্রাকশন। স্যার এটা কি ম্যাক্সিমাম স্মুথ মাসেলের স্যার এটা কি ম্যাক্সিমাম স্মুথ মাসেলের ক্ষেত্রে কি কনস্ট্রিকশন করবে মরফিনটা? না, সব স্মুথ মাসেল কন্ট্রাকশন করে না, সবগুলি না। জিআইটি স্মুথ মাসেল রিল্যাক্স করে বলছিলাম না? না, স্প্রিংটারের কথা বলতেছিলাম স্যার। হ্যাঁ, স্প্রিংটার কন্ট্রাকশন করবে ম্যাক্সিমাম। জি স্যার। স্প্রিংটার কন্ট্রাকশন করে, এই জন্য রিটেনশন অফ ইউরিন হবে, ইউরিন আটকায় যাবে, প্রস্রাব আটকায় যাবে। মরফিন দিলে প্রস্রাব আটকায় যায়। কেন? স্প্রিংটার কন্ট্রাকশন করে, ক্যাথেটারাইজেশন করতে হয়। তাহলে স্প্রিংটার ও বডি যদি কন্ট্রাকশন করে, অ্যাম্পুল অফ দা ব্যাটারের পরে যদি স্প্রিংটার ও বডি এটা কন্ট্রাকশন করে, তাহলে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বেড়ে যাবে এবং গলব্লাডারের স্টোনের ব্যথা বেড়ে যাবে। মরফিন দিলে টলারেন্স ডেভেলপ করে বলছিলাম তো।
হ্যাঁ বলছিলেন স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে এখন কোনটা ইন্ডিকেশন, মরফিনের কোনটা ইন্ডিকেশন? হেড ইনজুরিতে মরফিন দিব না, কখনো হেড ইনজুরিতে মরফিন দিবা না। কেন দিবা না মরফিন হেড ইনজুরিতে না দেওয়ার কারণ দুইটা। স্যার ওই ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে একটা স্যার। হলো ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার বাড়ে, আরেকটা কারণ আছে। হেড ইনজুরি যদি কোনো রোগী আসে, মাথায় আঘাত পাওয়ার রোগী, তাহলে ডায়াগনোসিস করার জন্য পিউপিল দেখতে হয়। হেড ইনজুরি হইলে পিউপিল কনস্ট্রিকশন থাকে, পিন পয়েন্ট পিউপিল হয়। মরফিন দিলেও পিন পয়েন্ট পিউপিল হয়। এই মরফিন দেওয়ার জন্য হয়েছে নাকি হেড ইনজুরির জন্য হয়েছে এটা তুমি বুঝতে পারবা না। তো আসলোর সাথে সাথে তুমি মরফিন দিয়ে দিলা, পরে তো তুমি নিজেই বুঝবা না এটা মরফিনের জন্য পিন পয়েন্ট পিউপিল হয়েছে নাকি হেড ইনজুরির জন্য পিন পয়েন্ট পিউপিল হয়েছে। ঠিক আছে, এটার জন্য আমরা মরফিন দেই না। আরেকটা হলো মরফিন দেই না কেন, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে। কিভাবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়? মরফিন কিভাবে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ায়? মরফিন রেসপিরেটরি ডিপ্রেশন করে, তাই না? জি স্যার। কি রেসপিরেটরি ডিপ্রেশন করে? মেডুলা বলাঙ্গাটাতে যে রেসপিরেটরি সেন্টার আছে, রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয় কার্বন ডাই অক্সাইড বাড়লে। কথা ঠিক? জি স্যার। এখন কার্বন ডাই অক্সাইড বাড়লো, কিন্তু আমি যেহেতু রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেসড করে রাখছি, বেশি কার্বন ডাই অক্সাইড থাকলেও রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয় না। কার্বন ডাই অক্সাইডের সেন্সিটিভিটি কমে যায়, যার ফলে কার্বন ডাই অক্সাইড বাড়ছে কিন্তু রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হচ্ছে না। এটাই কি বলা রেসপিরেটরি ডিপ্রেশন। রেসপিরেটরি ডিপ্রেশন হইছে কার্বন ডাই অক্সাইড বাড়ছে কিন্তু রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড হচ্ছে না, তাহলে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে না। রেসপিরেশন যদি না হয় তাহলে কার্বন ডাই অক্সাইড বের হবে কিভাবে? বের হচ্ছে না। তাহলে কার্বন ডাই অক্সাইড বাড়লে ব্রেনের সেরিব্রাল ভেসেলস গুলি ডাইলেট হয়। কার্বন ডাই অক্সাইড বাড়লে সেরিব্রাল ভেসেলস গুলি ডাইলেট হয়, আর সেরিব্রাল ভেসেলস গুলি ডাইলেট হইলে সিএসএফ বাড়ে না কমে? বাড়বে স্যার। বাড়বে স্যার। সিএসএফ বাড়লে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়বে। জি স্যার। মেকানিজম বুঝছো? স্যার আরেকবার একটু বললে। মরফিন রেসপিরেটরি সেন্টার ডিপ্রেস করে, কার্বন ডাই অক্সাইড বাড়লে রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হয়, কিন্তু রেসপিরেটরি সেন্টারকে যেহেতু আমি ডিপ্রেস করে রাখছি, অতএব কার্বন ডাই অক্সাইড বাড়লো কিন্তু রেসপিরেটরি সেন্টার স্টিমুলেটেড হলো না। তাহলে রেসপিরেটরি সেন্টার যদি স্টিমুলেটেড না হয় তাহলে কার্বন ডাই অক্সাইড বের হইতে পারবে না শরীর থেকে বের না হইলে কার্বন ডাই অক্সাইড বাড়বে। কার্বন ডাই অক্সাইড বাড়লে সেরিব্রাল ভেসেল ডাইলেটেশন হয়, সেরিব্রাল ভেসেল ডাইলেটেশন হলে সিএসএফ প্রোডাকশন বাড়ে, সিএসএফ প্রোডাকশন বাড়লে ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার বাড়ে। বুঝছো? জি স্যার। হ্যাঁ, জি স্যার। ঠিক আছে। ব্রঙ্কিয়াল অ্যাজমাতে কন্ট্রাইন্ডিকেটেড, আমরা দিব না। কেন দিব না? স্যার ব্রঙ্কো কনস্ট্রিকশন করতেছে, হিস্টামিন রিলিজ করে। হ্যাঁ, হিস্টামিন রিলিজ করে ব্রঙ্কো কনস্ট্রিকশন হয়। আরেকটা হলো রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করে। দুইটাই বলা যায়। রেসপিরেটরি সেন্টারকে ডিপ্রেস করে, এটার জন্য দেই না। তারপরে হেপাটিক ফাংশন যদি অথবা রেনাল ফাংশন যদি ইম্পেয়ার্ড থাকে তাহলে দিব না। প্রেগন্যান্সিতে আমরা মরফিন ব্যবহার করব না। প্রেগন্যান্সিতে তাহলে কি ব্যবহার করব? প্যাথিডিন ব্যবহার করব। হেপাটিক আর রেনাল ডিসফাংশনে কেন দিচ্ছি না স্যার? এটা এক্সরেট হইতে হবে না, মেটাবলিজম হয়ে এক্সরেট হইতে হবে না, মেটাবলিজম হবে না, এক্সট্রাকশন হবে না, লং টাইম ইফেক্ট হয়ে যাবে স্যার। তো টক্সিসিটি হবে না। স্যার সব ড্রাগের তো কন্ট্রাইন্ডিকেশন হচ্ছে স্যার হেপাটিক টক্সিসিটি বা হেপাটিক প্রবলেম থাকলে দেওয়া যাবে না। হ্যাঁ, সব টার্গেট না, যারা লিভারে মেটাবলিজম জি স্যার। দিয়ে বের হয় তাদের ক্ষেত্রে সবারই কন্ট্রাইন্ডিকেশন। হেপাটোরেনাল এক্সক্রিশন, বুঝতে পারছো? জি আর স্যার। প্রেগন্যান্সিতে দিব না। প্রেগন্যান্সিতে দিব না কারণ বাচ্চার রেসপিরেটরি সেন্টার ডিপ্রেসড হবে। সেই ক্ষেত্রে প্যাথিডিন দিব। প্যাথিডিন দিব কেন? প্যাথিডিন মেটাবলিজম হওয়ার জন্য যে এনজাইম দরকার সেটা বাচ্চার আম্বিলিকাল কর্ডের মধ্যে আছে, আম্বিলিকাল কর্ডের মধ্যে থাকে। অতএব প্যাথিডিন মেটাবলিজম হয়ে যায় আর বাচ্চার দেহে যায় না।
বাচ্চা রেসপিরেটরি ডিপ্রেশন করে না। মনে থাকবে? জি স্যার। হ্যাঁ? এনজাইমটা কি স্যার? স্যার আবার একটু স্যার একটু মরফিন দিলে বাচ্চার শরীরে চলে যায়, বাচ্চার রেসপিরেশনটা ডিপ্রেসড করে, ডিপ্রেশন হয়। তাহলে বাচ্চা ডেলিভারি হলে বাচ্চা তো শ্বাস নিবে না, শ্বাস নিলে বাচ্চাটা বাঁচবে? না স্যার। হ্যাঁ, এই জন্য লেবারে আমরা কখনো মরফিন দিব না। আমরা লেবারে কি দিব? তাইলে প্যাথিডিন দিব, কারণ প্যাথিডিন মেটাবলিজম হওয়ার জন্য যে এনজাইম দরকার সেটা আম্বিলিকাল কর্ডের মধ্যে আছে। অতএব আম্বিলিকাল কর্ড পার হওয়ার সময় প্যাথিডিন ভাঙা যায়। অতএব প্যাথিডিন বাচ্চার রেসপিরেটরি ডিপ্রেশন করে না। স্যার এনজাইমটার নাম কি স্যার, যেটা আম্বিলিকাল কর্ডে আছে? এনজাইমের নামটা আমার এখন খেয়াল নাই এই মুহূর্তে। এটা হলো টাইপ 1 মেটাবলিজমের একটা এনজাইম, টাইপ 2 না। আমার এখন খেয়াল নাই এনজাইমের নাম। এটা একটু মনে রাখো যে একটা এনজাইম আছে। এরপর আরেক সময় আমাকে বললো, তাহলে বলে দিব। জি স্যার। ঠিক আছে? তারপরে স্যার ভিসেরাল পেনের কথা বলছে, এটা কি হবে স্যার? যে কোনো ভিসেরাল পেন এর কন্ট্রাইন্ডিকেটেড? না না না, শুনো আরেকটা কথা, সেটা কন্ট্রাইন্ডিকেট হলে অ্যাকিউট অ্যাবডোমেনে কন্ট্রাইন্ডিকেটেড। মনে পড়ছে আরেকটা জিনিস, অ্যাকিউট অ্যাবডোমেনের ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেটেড। অ্যাকিউট অ্যাবডোমেন ডায়াগনোসিস না করে মরফিন দিবা না। মনে করো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিসের একটা রোগী আসছে তোমার কাছে হাসপাতালে, তুমি না বুঝা মরফিন দিয়ে দিছো, ওর ব্যথা কমে গেছে, ও তো আরামে আছে, ব্যথা কমে গেছে, কিন্তু একটু পরে অ্যাপেন্ডিক্স বার্স্ট হয়ে রোগী মারা গেছে, মারা যেতে পারে। অতএব তোমার পেইন হলো একটা ভালো জিনিস। যেহেতু ওর পেটে ব্যথা হচ্ছে, আমাদের ডায়াগনোসিস করতে সুবিধা হবে কোন জায়গায় ব্যথা হচ্ছে, কিভাবে ব্যথা হচ্ছে। হ্যাঁ, এখন ডায়াগনোসিস করার আগে যদি আমি মরফিন দিয়ে দিই, তাহলে আমি ডায়াগনোসিস করবো কিভাবে? হ্যাঁ, পরে তো ক্ষতি হইতে পারে। এই জন্য অ্যাকিউট অ্যাবডোমেন আনডায়াগনোসড অ্যাকিউট অ্যাবডোমেনে মরফিন দিবা না, কন্ট্রাইন্ডিকেট। স্যার ব্রাস্ট কেন করতেছে স্যার অ্যাপেন্ডিক্সটা? হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস হইছে কারো, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হইলে বাস্ট হয়ে যায়। মরফিন দিলে স্যার অনেক সময় বেশি সময় থাকলে বাস্ট হয়ে যায়। হাসপাতালে রোগীকে মরফিন দিয়ে ব্যথা কমায় রেখে দিচ্ছে, কিন্তু এদিকে তো বাস্ট হয়ে রোগী মারা যাবে। আর তারপর তুমি ডায়াগনোসিসও করতে পারবে না ব্যথাটা কোন জায়গায়। রোগী তো ব্যথা নাই বলতেও পারতেছে না যে কোন জায়গায় ব্যথাটা। তুমি ডায়াগনোসিস করবা কিভাবে? ডায়াগনোসিস করার আগে মরফিন দিবা না, ডায়াগনোসিস করার পরে দিবা। ঠিক আছে? জি স্যার। আরেকটা জিনিস স্যার মরফিন, হ্যাঁ বলো। তাহলে তো স্যার কোলেসিস্টাইটিস কি দেওয়া যাবে স্যার? ওইখানে তো দেওয়া যাবে না তাহলে। কোলেসিস্টাইটিস? জি স্যার। না, কোলেসিস্টাইটিস দেওয়া যাবে, দেওয়া যাবে স্যার? না দেওয়া যাবে না। জি স্যার। কোলেসিস্টাইটিসে তো দেওয়াই যাবে না, কারণ ইন্ট্রাবিলিয়ারি প্রেসার বাড়ে, স্ফিংক্টার বডি কন্ট্রাকশন করে। ঠিক আছে? আর একটা মরফিন এডিক্টেড পারসন কিভাবে ভালো করবা, চিকিৎসা করবা? একটা লোক মরফিন এডিক্টেড, মরফিন দিলে রোগীটা ভালো থাকে, মরফিন না দিলে উইথড্রল সিনড্রোম হয়, শিভারিং, সোয়েটিং, ম্যালেজ, রেস্টলেসনেস, এরকম হয়। এগুলিকে বলা হয় উইথড্রল সিনড্রোম, মরফিন না দিলেই হয়। কেন হয়? শিভারিং, চিল, তারপর সোয়েটিং, রেস্টলেসনেস, হ্যাঁ, বার্নিং সেন্সেশন ইন দ্য হ্যান্ড এন্ড ফিট, হ্যাঁ, ম্যালেজ, খুব খারাপ লাগে মরফিন না দিলে। মরফিন যারা দেয় এডিক্টেড পারসন, এটাকে বলা হয় উইথড্রল সিনড্রোম। এটাকে কি বলে? উইথড্রল সিনড্রোম। স্যার এখানে উইথড্রল সিনড্রোমটা কেন হচ্ছে স্যার? রিসেপ্টরের কারণে? হ্যাঁ, রিসেপ্টরের কারণে। তুমি অনেকদিন যাবত মরফিন দিছো, এই ইয়াগুলি তোমার রিসেপ্টর গুলি সেন্সিটাইজড হয়ে গেছে, এবং তোমার ইন্ট্রাসেলুলার সাইক্লিক এমপি বেড়ে গেছে, ইন্ট্রাসেলুলার সাইক্লিক এমপি প্রোডাকশন বেড়ে গেছে। মরফিন এডিনাইল সাইক্লিসকে স্টিমুলেট করে, সাইক্লিক এমপি বাড়ায়, এবং সাইক্লিক এমপি বাড়া থাকলে সবসময় বেশি থাকলো, এই জন্য টলারেন্স এবং ডিপেন্ডেন্স ডেভেলপ। সাইক্লিক এমপি নরমালে আনতে হবে,
নরমালি আনতে পারতেছো না, কারণ হলো মরফিন দিয়ে তুমি অভ্যাস করে রাখছো। সেন্সিটাইজড হয়ে গেছে ইয়াগুলা রিসেপ্টর গুলো। এখন তুমি মরফিন একটা এডিক্ট পারসনকে কিভাবে নরমাল আনবা? ওরে যদি ওষুধটা না দাও তাহলে তো উজ্জ্বল সিনড্রোম হবে, তা রাখতে পারবা না। তাহলে তাকে প্রতিবার কষ্ট দিবা, এই যে এমনি থাকুক, পরে ভালো হয়ে যাবে। হ্যাঁ, ভালো হবে এক সময়, কিন্তু এই 2টা মাস তো তার এই একটু পর পর তার উজ্জ্বল সিনড্রোম। হ্যাঁ, তাহলে ওর যেন উজ্জ্বল সিনড্রোম না হয় এই জন্য মরফিন যে রিসিপ্টরের সাথে বাইন্ড হয়ে টলারেন্স ডেভেলপ করছিল, ওই রিসিপ্টরের সাথে যদি আমি মরফিন লাগাই, মরফিন দিয়ে দিই, তাহলে কিন্তু উজ্জ্বল সিনড্রোম হবে না। এখন আমরা যদি মরফিনই দেই, তাহলে আমরা মরফিন থেকে বাইর করবো কিভাবে? কথা বুঝতে পারছো? না স্যার, এটা বুঝি নাই স্যার, টলারেন্সের কথাটা কি বললেন এখানে? মরফিন যদি রিসিপ্টরের সাথে বাইন্ড হয় তাহলে রোগীর উজ্জ্বল সিনড্রোম হয়। জি স্যার। ঠিক আছে, এখন এই রোগীকে বাঁচায় রাখতে হইলে মরফিন দিতেই হবে। মরফিন দিলে ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করে আর উজ্জ্বল সিনড্রোম হয় না, রোগী আরাম পায়। যেই বাইন্ড না করবে সেই রোগী অস্থির হয়ে যাবে। জি স্যার। তাহলে আমরা কিভাবে চিকিৎসা করব? মরফিনই দিব, ডোজ কমায় দিব স্যার। এটাই থাকবো। আমরা সেই ক্ষেত্রে চিকিৎসা করব, মরফিন দিব না, মরফিনের মতো আরেকটা ড্রাগ, মেথাডন, সেটার নাম হলো মেথাডন। এটা সিনথেটিক অপিওয়েড, সিনথেটিক ওরাল অপিওয়েড মেথাডন। মেথাডন কি করে? ওই রিসিপ্টরের সাথে বাইন্ড করে এবং লং একটিং বাইন্ড করে থাকে, মনে করে সারাদিন 2-3 বাইন্ড করে থাকে, তাহলে 2 দিন তার উজ্জ্বল সিনড্রোম হবে? হ্যাঁ না স্যার, উজ্জ্বল সিনড্রোম হবে না। তারপরে এইভাবে মেথাডন দিতে দিতে আমরা মেথাডনের ডোজটা আস্তে আস্তে কমায় আস্তে করে কমায় দিব মেথাডন ডোজটা। এরকম ভাবে 2-3 মাসের মধ্যে পরে আমরা মেথাডনটা বন্ধ করে দেব, তখন আর উজ্জ্বল সিনড্রোম হবে না। তখন আমরা আস্তে আস্তে ওই যে সেলের মধ্যে সাইক্লিক এমপি যে বাড়তেছিল, এটা এর মধ্যে নরমালে চলে আসবে। স্যার মিথাডন যে বললেন স্যার, এটা যখন এটা কি স্যার বাইন্ড করবে না রিসেপ্টরের সাথে? এটা বাইন্ড করবে, বাইন্ড করলে স্যার সাইক্লিক এমপি পারবে না তখন? হ্যাঁ পারবে, সাইক্লিক এমপি পারবে, কিন্তু এটা তো তোমার লং একটিং। মরফিন যেমন বারবার দিতে হইতো, মরফিন না দিলে দিন 3 বার এই উজ্জ্বল সিনড্রোম হয়। আর মেথাডন যদি না দেও, তাহলে একটা মেথাডন একটা ডোজ দিলে 2-3 দিন যাবত রোগী উজ্জ্বল সিনড্রোম হয় না। বুঝতে পারছো ঘটনা? জি স্যার। কিন্তু কাজ কিন্তু স্যার স্যার কাজ কি ইয়ার মতোই, যে মরফিনের মতোই? কাজ তো একই, দুইটাই অপিওয়েড, কাজ তো একই। আমরা কাঁটা দিয়ে কাঁটা তুলবো, আর কাঁটা দিয়ে কাঁটা তুলতেছি। মেথাডন ব্যবহার করার পরে মেথাডনের ডোজটা আস্তে আস্তে কমায় আনে। আচ্ছা, তোমাদেরকে একটা প্রশ্ন করি। একটা রোগী তোমার কাছে আসছে ওপিওয়েড পয়জনিং, মরফিন পয়জনিং, আনকনশাস। হ্যাঁ, তুমি রোগীর লোকরা বলতেছে ও জীবনেও কোনোদিন মরফিন নেয় নাই, ও খুব ভালো ছেলে, জীবনেও কোনোদিন মরফিন নেয় না। আরেক গ্রুপ বলতেছে না, এটা এডিক্টেড, এটা হেরোইনচি, এটা মরফিন প্যাথিডিন এডিক্টেড অথবা মরফিন এডিক্টেড। তুমি ডাক্তার হিসাবে কিভাবে বুঝবা কে সত্য কথা বলতেছে, কে মিথ্যা কথা বলতেছে? সাইন সিম্পটমস দেখতে হবে। সাইন সিম্পটমস তো মরফিন দিলে পিন পয়েন্ট পিউপিল হবে। এটা তুমি এডিক্টেড হও আর নন এডিক্টেড হও, এক কথা তো এক। তুমি কিভাবে বুঝবা যে সে ইয়া হইছে, মানে আগে থেকে খাইতো অভ্যস্ত, নাকি নেই মানে নতুন একদিন খাইছে হঠাৎ করে? তার রিসেপ্টর গুলো বেশি থাকবে স্যার। উইথড্রল সিনড্রোম যদি দেখা যায় বাইরে থেকে, স্যার রিসেপ্টর বাইরে থেকে দেখা যায়। পেশেন্ট যদি স্যার হয়, আমি যদি একটা অ্যান্টাগনিস্ট দেই, অ্যান্টাগনিস্ট দিয়ে যদি পেশেন্টকে কনসিয়াস করি, তারপরে তো বুঝবো স্যার যদি উইথড্রল সিনড্রোম থাকে। ভেরি গুড, ভেরি গুড। কে বলছো এটা? কে স্যার? রুল 1 স্যার। ও ফাহাদ রাকিব স্যার, রুল 1। রাকিব না? জি স্যার। ভেরি গুড। আমরা যদি এডিক্টেড হয়,
আমি যদি তাকে দেই, আমার মরফিন পয়জনিং হইলে আমাকে অ্যান্টিডোট দিতেই হবে, ন্যালক্সন দিতে হবে। জি স্যার। ন্যালক্সন কি অ্যান্টাগনিস্ট? সে যদি একবার এডিক্টেড হয়, একবার নিয়ে থাকে, তাহলে ন্যালক্সন দিলে সে ভালো হয়ে যাবে, নরমাল হয়ে যাবে। আর যদি সে এডিক্টেড হয়, তাহলে তার সেলের মধ্যে সাইক্লিক এমপি বাড়তি আছে, তাই না? জি স্যার। তাকে যদি আমি ন্যালক্সন দেই, তাহলে উইথড্রল সিনড্রোম, এডিক্টেড পারসনের উইথড্রল সিনড্রোম হবে, আর নেইভ পারসনের পয়জনিং ভালো হয়ে যাবে, ওর উইথড্রল সিনড্রোম হবে না। বুঝতে পারছো? জি স্যার। এই তো অপিওয়েড। অপিওয়েডের মধ্যে আর কিছু নাই। আর কি বাকি আছে তাইলে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে? স্যার অ্যানেস্থেসিয়া বাকি আছে, জেনারেল অ্যানেস্থেসিয়া। জেনারেল অ্যানেস্থেসিয়া বাকি আছে। আল্লাহ, জি স্যার। কত বড় জিনিস, কত ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, জেনারেল অ্যানেস্থেসিয়া বলি। Objectives of the general anesthesia. Objectives of the general anesthesia. General anesthesia objectives. আমরা একটা রোগীর অপারেশন করি, তাহলে ওই রোগীটাকে কি কি অবজেক্টিভ ফুলফিল করতে হবে অপারেশনটা সুষ্ঠুভাবে করার জন্য? তাকে আমরা ঘাড়ের মধ্যে বাড়ি দিয়ে অজ্ঞান করব, তাই না কি? এটা কি ঠিক হবে? না স্যার। আগে তাই করতো। আগে তো অ্যানেস্থেসিয়া ছিল না, মাথার মধ্যে বাড়ি দিয়ে অজ্ঞান করে তারপর অপারেশন। তাহলে এক নাম্বার হলো আনকনশাস করতে হবে, এটা আমরা বুঝতে পারতেছি না? হ্যাঁ জি স্যার। জি স্যার। আনকনশাস করতে হবে, কিন্তু স্যার কার্ডিও রেসপিরেটরি যে মার্কার গুলো আছে এগুলো স্টেবল থাকতে হবে। আর তুমি যদি আনকনশাস করো, তাহলে কার্ডিও রেসপিরেটরি সেন্টার গুলি হ্যাঁ ঠিক আছে, গুলি থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। তাহলে আনকনশাস করতে হবে আমাদের, একটা বুঝতে পারতেছি। অ্যানালজেসিক করতে হবে, মানে ব্যথা যেন না থাকে। ব্যথা থাকলে তো আমরা অপারেশন করতে পারবো না, পারবো না স্যার। তাহলে আনকনশাস হইতে হবে, না আমাদের যে সেন্সেশন বন্ধ করে দিতে হবে, পেইন বন্ধ করতে হবে, মানে অ্যানালজেসিয়া করতে হবে। এই অপারেশনের সময় যে স্মৃতিগুলি আছে, এই স্মৃতিগুলি যদি তার মনে থাকে, তাহলে সে বাঁচতে পারবে? না স্যার। আমার পেট কাটছিল, পেট কেটে এটা করছে ওইটা করছে, ওই স্মৃতিগুলি মনে থাকলে বাঁচতে পারবে না। অতএব ওই সময় যেন স্মৃতি মনে না থাকে সেই ব্যবস্থা করতে হবে। এটা বলা হয় অ্যামনেসিয়া, অ্যান্টেরোগ্রেড অ্যামনেসিয়া। তাহলে কি করতে হবে? আনকনশাস করতে হবে, অ্যানালজেসিয়া করতে হবে, এবং অ্যামনেসিয়ার জন্য হচ্ছে স্যার। অ্যামনেসিয়া করতে হবে। হ্যাঁ জি স্যার, অ্যামনেসিয়া করতে হবে আর কি, বেনজোডাইজিপিন দিয়ে। অ্যামনেসিয়া করতে হবে। তারপরে রিফ্লেক্স যেন না থাকে, রিফ্লেক্স যেন না থাকে, সমস্যা। লস অফ রিফ্লেক্স করতে হবে। তারপর তোমার মাসেলের একটা নরমাল টোন আছে না, সেটা যদি থাকে তাহলে অপারেশন করা যায় না, তাহলে মাসেল রিল্যাক্স করতে হবে। কয়টা হইলো? 5টা। 5টা স্যার। তাহলে আনকনশাস থাকতে হবে রোগী, ব্যথা থাপা যেন না পায়, অ্যানালজেসিয়া থাকতে হবে, অ্যামনেসিয়া থাকতে হবে, লস অফ রিফ্লেক্স থাকতে হবে, মাসেল রিল্যাক্স থাকতে হবে। তাহলে একটা মরা মানুষের তো সবগুলি অবজেক্টিভ ফুলফিল আছে। একটা মরা মানুষ আনকনশাস, হ্যাঁ, জি স্যার। অবজেক্টিভ সব ফুলফিল করা আছে না? কি ব্যাপার, মরা মানুষের সবগুলি অবজেক্টিভস আছে না? জি স্যার, আছে তো স্যার। তাহলে কি সে অ্যানেস্থেসিয়ার অবজেক্টিভ ফুলফিল করলো? না। তাহলে অ্যানেস্থেসিয়ার জন্য যে অবজেক্টিভস গুলি বললাম, এগুলি অবশ্যই হইতে হবে রিভার্সিবল এন্ড কন্ট্রোলেবল। রিভার্স করা যাবে, রোগীকে আবার জ্ঞান ফিরে আনা যাবে। এখন ঠিক আছে অবজেক্টিভস এর কথা? জি স্যার। রিভার্সিবল হইতে হবে, কন্ট্রোলেবল হইতে হবে, তোমার আন্ডারে কন্ট্রোল থাকতে হবে। আমি ইচ্ছা করলে তাকে রিভার্স করে আনতে পারি,
হ্যাঁ, মরা মানুষ কিন্তু রিভার্স অনেক করানো সময় সম্ভব। শেষ দিকে স্যার রোগী নিজে নিজে রিভার্স হ্যাঁ, বুঝলাম। স্যার শেষ দিকে অপারেশনের শেষ দিকে রোগী নিজে নিজে একটু নড়াচড়া শুরু করে স্যার আমরা দেখছি এই তো তখন কেন শুরু করে, আমি অ্যানেস্থেসিয়া বন্ধ করে দিয়েছে। অ্যানেস্থেসিয়া তো কন্টিনিউয়াস প্রসেস, আমি দিতেই থাকি। ওই সময় আমি বন্ধ করে দিই, শেষের দিকে আমি বন্ধ করে দিই। নাড়াচাড়া করেন, নাড়াচাড়া আমি করাই। আমি ওষুধটা বন্ধ করে দিয়ে ওষুধের ইফেক্টটা কমাই দিয়ে নাড়াচাড়া করাই। স্যার আবার রিভার্স ড্রাগস তো আমরা দিই স্যার। হ্যাঁ, রিভার্স করার জন্য তো অনেক ড্রাগস ইউজ করি স্যার, মানে ইয়ে শেষে স্যার। একটা ড্রাগ ইউজ করি, সেটা হলো নিউস্টিক। নিউস্টিক। কেন ব্যবহার করি সেটাও বলছিলাম, রেসপিরেশন ফিরে আসার জন্য নিউস্টিক ব্যবহার করি। তাহলে অবজেক্টিভস অফ দ্য জার্নাল অ্যানেস্থেসিয়া পড়লাম। এই অবজেক্টিভস গুলি ফুলফিল করার জন্য একটা ঔষধ নাই যেটা দিয়ে আমি 5টা অবজেক্টিভস ফুলফিল করতে পারি। এক একটা অ্যাচিভ করার জন্য এক এক ধরনের ড্রাগ ব্যবহার করতে হবে। আনকনশাসের জন্য এক ড্রাগ, অ্যানালজেসিয়ার জন্য এক ড্রাগ, অ্যামনেসিয়ার জন্য এক ড্রাগ, মাসেল রিল্যাক্সের জন্য এক ড্রাগ, বিভিন্ন ড্রাগ ব্যবহার করা হয়। এই সবগুলি ড্রাগ মিলে অ্যানেস্থেসিয়ার অবজেক্টিভ গুলি ফুলফিল করে। যেই ড্রাগগুলি কালেকটিভলি সবগুলি একসাথে মিলে অবজেক্টিভ গুলি ফুলফিল করে তাদেরকে একসাথে বলা হয় ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া কাকে বলে? So the combination of which drug maintains all the criteria of general anesthesia. হ্যাঁ, মানে অবজেক্টিভ গুলি ফুলফিল করার জন্য যে ড্রাগগুলি একসাথে অনেকগুলি ব্যবহার করা হয় তাদেরকে একসাথে বলা হয় ব্যালেন্সড অ্যানেস্থেসিয়া। ঠিক আছে, এখন আমরা আসি অ্যানেস্থেসিয়ার কনসেপ্টটা কোথা থেকে আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অহরহ মানুষ আহত হইতো, তাদেরকে অপারেশন করা হইতো। তখন অপারেশন করার জন্য, অজ্ঞান করার জন্য আমাদের কাছে একটা ওষুধ ছিল, আর কোনো ওষুধ ছিল না। সেই ওষুধটার নাম হলো লিথার। লিথারের নাম শুনছো? জি স্যার। জি স্যার। লিথার, ডাইইথাইল ইথার অথবা এটাকে বলা হয় অ্যানেস্থেটিক ইথার। এটা হইলো ভলাটাইল লিকুইড। ভলাটাইল মানে উদ্বায়ী। এই লিকুইডটা যদি আমরা খোলা পাত্রে রাখি, একটু পরে এটা নাই হয়ে যায়। হ্যাঁ, এটা নাই হয়ে যায়। পুরো ন্যাপথালিনের মতো স্যার। এটাকে বলা হয় ভলাটাইল লিকুইড। এই ইথার দিয়ে করা হয়। ইথার তখন মেশিন টেশিন কিছু ছিল না। ইথার দিয়ে কিভাবে করা হইতো? রোগীর মুখের মধ্যে একটা এতটুকু তুলা রাখা হইতো, তুলা দেওয়া হইতো। উপরে একটা বোতলের মধ্যে থেকে ফুটাই ইথার ফালানো হইতো। ইয়ার মধ্যে, তোলার মধ্যে। তখন রোগী যে শ্বাস নিত না, এটা তো ভলাটাইল, এখান থেকে উৎপায়ী হয়ে শ্বাসের মাধ্যমে যাই। শ্বাসের মধ্যে গেলে রোগী অজ্ঞান হয়ে যেত, তাই না? হ্যাঁ, এটাকে বলা হয় ওপেন ড্রপ মেথড। দেখবা যে এখনো কোনো বই লেখা আছে ওপেন ড্রপ মেথডে ব্যবহার করা হয়। আমরা ইথার এখন ব্যবহার করে না, কিন্তু আমরা ইথার বলতেছি কেন? ইথার জানতে হবে। ইথার না জানলে বেস অফ দ্য অ্যানেস্থেসিয়া পারবা না, অ্যানেস্থেসিয়ার বেসটা বুঝবা না। ইথার ব্যবহার করা হয়, ঠিক আছে? ইথার ব্যবহার করলে, ইথার হইলো ইরিটেট। যখন তুমি যখন পাঞ্জেন্ট ধোয়া নাও শ্বাসের মাধ্যমে, তখন কি কাশি হয় না? তোমার মরিচ পুরা দিতেছে, তখন ওই পাশ দিয়ে গেলে কেমন হয়? কাশি হয় না? জি স্যার। ইথার যখন শ্বাস নিত তখন এরকম কাশি, কারণ ইথার কাশি এবং রোগীর ইয়াতে ব্রঙ্কিয়াস সিক্রেশন বেড়ে যেত। সিক্রেশন বেড়ে গিয়ে ব্রঙ্কাস বন্ধ হয়ে যেত, রোগী শ্বাস নিতে পারত, রোগী মারা যেত। নিজের পানিতে ডুইবার মারা যেত। এবং তখন কি করা হইতো? একটা হাতের মধ্যে টেনা পেঁচাইয়া, নেকড়া পেঁচাইয়া, জিব্বার মুখ গলার মধ্যে ঢুকাইয়া পরিষ্কার করা হতো।
কারণ একটু পর পর পরিষ্কার করা হইতো, না করলেই রোগী কাশি শুরু হইতো। একটু অজ্ঞান থাকতো হালকা পাতলা, কিন্তু কাশি শুরু হইতো, এই জন্য একটু পর পর পরিষ্কার করতে। যেহেতু ইরিটেন্ট এবং এটা দিয়ে তোমার সিগনেচার হয়, অতএব এটা ব্যবহার করা কি ভালো? না স্যার। হ্যাঁ, না স্যার। এখন যে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, রোগী কাশে না, কিচ্ছু হয় না, রোগী থাকে সুন্দর, অপারেশন হয়ে যাচ্ছে। তাহলে ইথার দিলে এরকম কাশবে একটা। আরেকটা হলো, এই জন্য এখন ব্যবহার করেন। আরেকটা হলো, এটা হলো ইনফ্ল্যামেবল, এটা ফ্ল্যামেবল, এটা আগুন ধরে যায়। এখানে একটু মেসেন, ইথারের মধ্যে একটু মেসেন কাটি দিলে ধাম করে আগুন ধরে যায়। এখন ডায়াথার্মিক কাটার আছে না, ডায়াথার্মিক দিয়ে কাটে, রক্ত বের হয় না, কাটে কিন্তু রক্ত বের হয়। জি স্যার। ডায়াথার্মিক কাটা, ডায়াথার্মি দিয়ে কাটতে গেলেই, ইথার দিয়ে যদি অজ্ঞান করো আর ডায়াথার্মি দিয়ে কাটতে যাও, ধাপ করে আগুন ধরে যাবে, কারণ এটা দাহ্য, ফ্লামেবল। এই জন্য ইথার এখন ব্যবহার করে না। দুইটা কারণ পাইলাম। আরেকটা হইলো, ইথার হইলো স্লো অ্যাক্টিং, খুব আস্তে আস্তে কাজ করে। কেন আস্তে আস্তে কাজ করে? ইথার ব্লাড সলিবিলিটি বেশি। খুব ভালো করে খেয়াল করো, এটা বেসিক জিনিস, বেসিক জিনিস, এটা কোথাও পাবা না। ইথার ব্লাড সলিবল, ইথার ব্লাডের মধ্যে সলিবল। ইথার দিচ্ছ তুমি, ব্লাড সলিবিলিটি বেশি, ব্লাডের মধ্যে সলিবল হচ্ছে। হোল 5 লিটার ব্লাড সলিবল হওয়ার পরে, স্যাচুরেটেড হওয়ার পরে বাড়তি যেটা রইলো সেটা যাবে ব্রেইনে, তখন তোমাকে অজ্ঞান করবে। তাহলে অজ্ঞানটা খুব আস্তে হবে নাকি দ্রুত হবে? আস্তে আস্তে হবে স্যার। আস্তে হবে, কারণ হোল ব্লাডটা স্যাচুরেটেড হইতে হবে, কারণ এটা ব্লাড সলিবিলিটি বেশি। তারপর গিয়ে অজ্ঞান হবে। তাহলে আস্তে আস্তে হয়। আস্তে আস্তে যে ইথার অজ্ঞান করে, এটা কিভাবে বুঝবা? ইথার দিয়ে অজ্ঞান করলে রোগীর কয়েকটা স্টেজ পার হয়। 1 নাম্বার স্টেজ হলো অ্যানালজেসিয়া, রোগীর কোনো ব্যথা থাকে না। প্রথম স্টেজ হলো রোগীর অ্যানালজেসিয়া, ব্যথা থাকে না। কেমনে বুঝবা ব্যথা থাকে না? রোগীর একটা সিঙ্গেল ইনসিশন দিবা, রোগী যদি নড়ে তাহলে বুঝবা যে ব্যথা আছে, রোগী যদি না নড়ে তাহলে বুঝবা যে ব্যথা নাই। তাহলে 1 নাম্বার অ্যানালজেসিয়া করবে। হ্যাঁ, তারপরে 2 নাম্বার করবে স্টেজ অফ এক্সাইটমেন্ট, রোগী হাত পা নাড়াচাড়া করবে, রোগীর রেসপিরেশন রেট বেড়ে যাবে, হ্যাঁ, উল্টা পাল্টা রেসপিরেশন রেট হবে, তারপর হার্টবিট উল্টা পাল্টা হবে, স্টেজ অফ এক্সাইটমেন্ট। তারপরে 3 নাম্বার স্টেজে যাবে, এগুলি সব দেখতে পারবা। ইথার দিলে খুব স্লো অ্যাকশন, তো আস্তে আস্তে অ্যাকশন করে। 1 নাম্বার স্টেজও দেখতে পারবা, 2 নাম্বার স্টেজও দেখতে পারবা। 3 নাম্বার স্টেজ হলো সার্জিক্যাল স্টেজ অফ দ্য সার্জিক্যাল অ্যানেস্থেসিয়া। এই স্টেজে অপারেশন যদি করা হয়, তাহলে 3 নাম্বার স্টেজে অপারেশন করা হয়। তাহলে আমার 2 নাম্বার থাকার দরকার আছে না 3 নাম্বার থাকার দরকার আছে? 3 নাম্বার। 3 নাম্বার, 2 নাম্বার তো থাকার দরকার, তাই না? নড়াচড়া করবে, লাফালাফি করবে, কি দরকার? লাফালাফি করবে, এটা আমার দরকার। এটা যে আমার লাভ আছে কোনো? ওর রেসপিরেশন রেট উল্টা পাল্টা হয়ে গেছে, আমার লাভ হয়েছে? আমার কি দরকার? আমার দরকার 3 নাম্বার স্টেজ। 3 নাম্বার স্টেজ যেতে পারলি তো, কারণ ইথার দিলে সবগুলি স্টেজ হয়। তখন রোগী, বিজ্ঞানীরা চিন্তা করবে যে এটাকে কিভাবে দূর করা যায়, এমন একটা ওষুধ দিব যাতে 3 নাম্বার স্টেজে ডাইরেক্ট চলে যায়। আর একটা স্টেজ 4 নাম্বার স্টেজ। 4 নাম্বার স্টেজ হলো মেরুলারি প্যারালাইসিস। মেরুলা বা লাংগাটের যে ভাইটাল অর্গানের যে সেন্টারগুলি থাকে, এগুলি ডিপ্রেসড হয়ে যায়। বেশি ডোজ হইলে 4 নাম্বার স্টেজে গেলে বন্ধ হয়ে যাবে, মারা যায়। তাহলে আমাদের 3 নাম্বার স্টেজটাই যথেষ্ট। তাহলে 3 নাম্বার স্টেজে যাইতে হইলে আমাদের 2 নাম্বার স্টেজ পার হয়ে যাইতে হবে। ইথার দিলে এটা 2 নাম্বার স্টেজটা দেখা যায়। তাহলে রোগীরা, বিজ্ঞানীরা এখন আবিষ্কার করছে এমন জিনিস যেটাতে ডাইরেক্ট 3 নাম্বার স্টেজে চলে যাবে। খুব কাটশট সেকেন্ড স্টেজকে আমরা কাটশট করি, এমন কাটশট করবো আমরা দেখতেই পারবো না সেকেন্ড স্টেজ। তাহলে ইথার স্লো অ্যাক্টিং কেন বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার, এটা ব্লাডের সাথে সলিউবল, তাই এটা ফুলি স্যাচুরেশন হওয়া ছাড়া ব্রেনে কাজ করবে না, এজন্য এটা স্লো হ্যাঁ, ঠিক আছে, গেল। এখন আমরা আসবো মডার্ন অ্যানেস্থেসিয়া কিভাবে করা হয়। মডার্ন অ্যানেস্থেসিয়ার 3টা স্টেজ। একটা হলো ইন্ডাকশন, সূচনা, আমি আরম্ভ করা, শুরু করা। 1 নাম্বার স্টেজ, 1 নাম্বার হলো
হলো ইন্ডাকশন, 2 নাম্বার হলো মেইনটেনেন্স, 3 নাম্বার হলো রিকভারি, 4 নাম্বার হলো ইন্ডাকশন। রোগীকে আইভি অ্যানেস্থেটিক্স দেওয়া হয়, ইন্ট্রাভেনাস, একটা ইনজেকশন দিলে রোগী একেবারে 3 নাম্বার স্টেজ, থায়োপেন্টাল সোডিয়াম স্যার। থায়োপেন্টাল সোডিয়াম। এটা দিলে একটা দিলেই রোগী একেবারে কম্বর সাবার 3 নাম্বার স্টেজে ডাইরেক্ট। এখন থায়োপেন্টাল সোডিয়াম হলো আল্ট্রা শর্ট টেকনিক বারবিচুরেটেড, আল্ট্রা শর্ট টেকনিক, এটাকে পরে মেইনটেইন করতে হবে। এটাকে মেইনটেইন করতে হবে। এটাকে আল্ট্রা শর্ট টেকনিক বারবিচুরেট বলা হয়। আল্ট্রা শর্ট টেকনিক বারবিচুরেট বলা হয় থায়োপেন্টাল সোডিয়াম। এটার মধ্যে একটা থায়ো আছে, থায়ো মানে সালফার। এই সালফার কন্টেনিং যে কোনো ড্রাগগুলি হলো লিপিড সলিউবল। তাহলে থায়োপেন্টাল সোডিয়াম হাইলি লিপিড সলিউবল ড্রাগ। এটা দেওয়ার সাথে সাথে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনে চলে যায়, অ্যাকশন শুরু হয়ে যায় একেবারে সাথে সাথে, রোগী অজ্ঞান। স্যার দেখছি। থায়োপেন্টাল সোডিয়াম এটা প্রথমে ব্রেনে গিয়ে ব্রেনের ডিপ্রেস করবে, সে অজ্ঞান হয়ে গেল। কিন্তু এটা হলো তোমার ডিস্ট্রিবিউশন, মানে হার্ট পাম্প করে দিয়ে প্রথমে বেশি ব্লাড সাপ্লাই, হার্ট পাম্প করলে বেশি ব্লাড সাপ্লাই যে সব অর্গানগুলি, সেসব অর্গানগুলিতে ব্লাড সাপ্লাই হচ্ছে। তাহলে স্যার আমরা থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে ইন্ডাকশন করলাম। থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে ইনজেকশন করবে, কিন্তু এটা বেশিক্ষণ থাকবে না। 7-8 মিনিট পরে রোগীর জ্ঞান ফিরে আসবে। কেন রোগীর জ্ঞানটা ফিরে আসে? সেটা হলো যখন আমি হার্ট কন্ট্রাকশন করে দিল, ব্রেনে গেল, রোগী অজ্ঞান হয়ে গেল, এটা হলো ডিস্ট্রিবিউশন। এই মেটাবলিজম হয়ে যাওয়ার পরে এটা রিডিস্ট্রিবিউশন হবে। কোথায়? থায়োপেন্টাল সোডিয়াম যেহেতু লিপিড সলিউবল ড্রাগ, এটা চর্বি খুঁজবে, কোথায় চর্বি আছে সেখানে জমা হওয়ার পরে হবে রিডিস্ট্রিবিউশন। প্রথম হলো ডিস্ট্রিবিউশন, যেসব অর্গানগুলিতে ব্লাড সাপ্লাই বেশি সেসব অর্গানগুলিতে গেল কিন্তু এখানে থাকতে পারবে না, কারণ এখানে এত লিপিড নাই। লিপিড আছে সাবকিউটেনিয়াস ফ্যাটে, তাই না? লিপিড আছে কোথায়? সাবকিউটেনিয়াস ফ্যাটে। তাহলে এটা চলে যাবে সাবকিউটেনিয়াস ফ্যাটে, ফ্যাটে গিয়ে রিডিস্ট্রিবিউশন, মানে রিডিস্ট্রিবিউশন ফ্যাটে গিয়ে জমা হয়ে গেছে। ফ্যাটে গিয়ে যে জমা হয়ে গেছে এটা তো ব্লাডে নাই, অতএব এটা অ্যানেস্থেসিয়ার অ্যাকশনও নাই। রোগী একটু পরে উঠা বসবে, 7 মিনিট পরে রোগী জ্ঞান ফিরে পাবে। তাহলে কি 7 মিনিটে কি অপারেশন করা সম্ভব? 1 ঘন্টা লাগবে অপারেশন। না স্যার। তাহলে থায়োপেন্টাল সোডিয়াম দিয়ে অজ্ঞান শুরু করলাম, ঠিক আছে, কিন্তু থায়োপেন্টাল সোডিয়ামের উপর ভরসা করা যাবে না। আমরা এখন মেইনটেইন করব, রোগীকে মেইনটেইন করব, যেন অ্যানেস্থেসিয়াটা অনেকক্ষণ যাবত থাকে। কিভাবে করব? নাইট্রাস অক্সাইড দিব, হ্যালোথেন দিব আর অক্সিজেন, 3টা গ্যাস একসাথে দিব। নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, মেশিন থাকে তার পেছনে। হ্যাঁ মেশিন থাকে। নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, অক্সিজেন, 3টা একসাথে মিক্স করে দিব। এখন আসো নাইট্রাস অক্সাইড সম্পর্কে একটু হালকা পাতলা। নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, আরেকটা কি বলছেন স্যার? অক্সিজেন। আচ্ছা স্যার। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডের ক্রাইটেরিয়া গুলি আমরা বলব। নাইট্রাস অক্সাইড কেমন? এটা গ্যাস। নাইট্রাস অক্সাইড একটা গ্যাস। এটার পটেন্সি খুব কম, এটা অনেক দেওয়ার পর অনেক টুক দেওয়ার পর দিতে হয় অ্যাকশন করতে, কারণ এটার পটেন্সি খুব কম। এখন মনে করো লাংসের মধ্যে আমরা নাইট্রাস অক্সাইড দিতেই থাকলাম, পুরা অ্যালভিওলাই নাইট্রাস অক্সাইড দিয়ে ভর্তি, তাহলে সে 5 মিনিট মনে করো লাগলো অপারেশন করতে, নাইট্রাস অক্সাইড দিয়ে অজ্ঞান। এখন রোগী অক্সিজেন তো নাই, 5 মিনিট যাবত অক্সিজেন ছাড়া বাঁচবে রোগী? হ্যাঁ না স্যার। এই জন্য আমরা সাথে অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, অক্সিজেন প্লাস হ্যালোথেন। এখন বলতে পারো যে স্যার হ্যালোথেন দিলেন কেন? নাইট্রাস অক্সাইড দিয়ে অপারেশন করা তো সম্ভব ছিল। হ্যাঁ, নাইট্রাস অক্সাইড দিয়ে অপারেশন করা সম্ভব, কিন্তু নাইট্রাস অক্সাইড দিলে অনেক ডোজ লাগে, কারণ এটার ম্যাক ভ্যালু বুঝো? এমএসসি, মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন, ম্যাক্সিমাম না, এটা মিনিমাম অ্যালভিওলার কনসেন্ট্রেশন।
মিনিমাম যতটুকু গ্যাস অ্যালভিওলাইতে গেলে রোগী একটা ইনসিশন দিলে রোগী ব্যথা পাবে না। এই পরিমাণ গ্যাস অ্যালভিওলাইতে যাওয়াকে বলা হয় ম্যাক। নাইট্রাস অক্সাইডের ম্যাক ভ্যালু বেশি, মানে প্রচুর গ্যাস দেওয়ার পরে রোগী কাটলে ব্যথা পায় না। তার মানে কি ম্যাক ভ্যালু বেশি মানে কি পটেন্সি কম না? জি স্যার। পটেন্সি ম্যাক ভ্যালু বেশি, ঠিক আছে। আর নাইট্রাস অক্সাইড ব্লাড সলিবিলিটি কম, ব্লাড সলিবিলিটি কম, তাহলে এটা র্যাপিড অনসেট হবে না, র্যাপিড অনসেট হবে না, ডিলেড অনসেট হবে। স্যার ডিলেড অনসেট। এই বোকা, রেপিড এটা ব্লাড সলিবিলিটি বেশি আর blood soluble- ডিলেড রেপিড অনসেট স্যার। র্যাপিড অনসেট, এটা ব্লাডের মধ্যে যাবে কিন্তু ব্লাড বেশি একটু ব্লাডে সলিবল না আসে। ব্লাডে সলিবল যেহেতু না, এটা একটু দিলেই ব্লাড সলিবিলিটি শেষ। আর একটু যে দিবা ওইটাই ব্রেনে চলে যাবে, তখন তাকে অজ্ঞান করে দিবে। তাহলে খুব দ্রুত অজ্ঞান হয়, দ্রুত এটা চলে যায়।